তো গল্পের শুরুটা হয় ফ্লোরিডার জঙ্গল থেকে। আমরা দুইজন রিসার্চারকে জঙ্গলের ভেতর দেখতে পাই। একজন রিসার্চার যখন তার ক্যামেরা ফিট করছিল তখন হঠাৎ করে তার ক্যামেরার স্ট্যাম্পের উপর রক্ত লেগে যায়। এটা দেখে ও একদম ঘাবড়ে যায়, আর যখন নিচে মাটির দিকে তাকায় তখন সেখানে মাটি ছাড়া প্রথমে আর কিছু দেখতে পায় না, কিন্তু হঠাৎ করেই সে দুটি জলজলের চোখ দেখতে পায়। মনে হচ্ছিল মাটি থেকে কেউ একজন চোখ মেলে তাকে দেখছিল। ওটা কোনো মানুষ ছিল না, কাঠ দিয়ে তৈরি কোনো একটা ক্রিয়েচার ছিল যার ভেতর থেকে এই রক্ত বের হচ্ছিল। আর তখনই ওই ক্রিয়েচারটি সেই মানুষটিকে নিজের দিকে টেনে নেয়। দূরে দাঁড়িয়ে থাকা তার পার্টনার বুঝতেই পারে না যে তার প্রথম পার্টনার হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। তবে সে এইটুকু বুঝে গিয়েছিল যে এখানে বড় কোনো বিপদ আছে। নিজের জীবন বাঁচাতে সে সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু সেও মাটির ভিতরে একটা গর্ত দেখতে পায়, আর সেই গর্তটা হঠাৎ একটা ক্রিয়েচারের রূপ নিয়ে তার পা চেপে ধরে। সে নিচের দিকে তাকাতেই দুটো জলজলের চোখ দেখতে পায় যা তাকে মাটির নিচে টেনে নিয়ে যায়, এবং এই মানুষটিও সেখানে গায়েব হয়ে যায়। এখন সিন কাট হয়। আমাদের এক দুদিন পর মাইকেল এবং তার ছেলেকে দেখানো হয়। মাইকেল তার ছেলেকে শিকার শেখানোর জন্য জঙ্গলে নিয়ে এসেছিল, কিন্তু জঙ্গলে তার কুকুরটা খুব বাজেভাবে ডাকতে শুরু করে। মাইকেলের মনে হচ্ছিল কুকুরটি হয়তো নিজের ইচ্ছা মতো এদিক ওদিক যেতে চাচ্ছিল, তাই মাইকেল তার ছেলেকে বলে কুকুরটিকে ছেড়ে দিতে। কুকুরটি দৌড়ে ঠিক সেই জায়গায় চলে যায় যেখানে আগের দিন রিসার্চাররা এসেছিল, এবং তাদের ব্যাগপত্র ও জিনিসপত্র সব ওখানেই পড়েছিল। মাইকেল এই জিনিসগুলো দেখে বুঝে যায় যে এরা নিজের জিনিসপত্র ফেলে এখান থেকে যায়নি, তার মানে এরা বড় কোনো বিপদের মুখোমুখি হয়েছিল। সেখানে তারা একটা কাপড়ও দেখতে পায় যাতে রক্ত লেগেছিল। এটা দেখে তারা বুঝতে পারে যে এখানে অবশ্যই জীবনের ঝুঁকি আছে, তাই সে তার ছেলেকে বলে, তুমি কুকুরটিকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। যাওয়ার আগে তার বাবা তাকে একটা কথা বলেছিল, পেছন থেকে যদি কোনো আওয়াজও শুনতে পাও ভুলেও পিছনে ফিরে তাকাবে না। জঙ্গল থেকে বের হওয়ার পথে ছেলেটি একটা গুলির আওয়াজ শুনতে পায়, কিন্তু সে তার বাবার কথা মতো পেছনে ফিরে তাকায় না। এখন কিছুক্ষণ পর আমাদের জঙ্গলের পাশ দিয়ে যাওয়া একটা গাড়ি দেখানো হয় যার ভেতরে 4 জন FBI অফিসার ছিলেন যারা কোনো একটা সেমিনারে যাচ্ছিলেন, কিন্তু তারা দেখলেন সামনে রাস্তা বন্ধ, কারণ পুলিশ সেখানে ওই নিখোঁজ মানুষদের জন্য ইনভেস্টিগেশন করছিল। এখানে FBI অফিসার মাল্ডারের সেমিনারে বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না, সে বরং এখন এটা জানতে চাচ্ছিল যে জঙ্গলে আসলে কি ক্রাইম হয়েছে। তাই তারা গাড়ি থেকে নেমে যখন ক্রাইম সিনে যাওয়ার জন্য রওনা দেয় তখনই হঠাৎ এক মহিলা তাদের আটকে দেয়। সেই মহিলা খুব ঘাবড়ে গিয়ে FBI অফিসারদের বলে, গতকালই আমার হাজবেন্ড আমার ছেলেকে শিকার শেখানোর জন্য জঙ্গলে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমার ছেলে আর কুকুরটি তো ফিরে এসেছে, আমার হাজবেন্ডের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উনি কাঁদছিলেন। FBI অফিসার মাল্ডার তাকে বললেন, আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা FBI থেকে এসেছি, আমরা সবকিছুর খোঁজ পেয়ে যাব। তারা জঙ্গলের ভিতরে এই কেসের ইনভেস্টিগেশন অফিসার মিশেলের সাথে দেখা করে এবং নিজেদের আইডি কার্ড দেখায়। এরপর মিশেল তাদের পুরো কেসটা বোঝাতে শুরু করে যে কিভাবে গতকাল মাইকেল নামের এক ব্যক্তি এই জঙ্গলে গায়েব হয়েছে এবং তার আগে এখানে রিসার্চ করতে আসা 2 জন রিসার্চারও নিখোঁজ হয়েছে। মিশেল অফিসারদের বলে, এই কেসটা তেমন কোনো ইম্পর্টেন্ট কেস না, আপনারা অন্য কোনো কাজ থাকলে আপনারা সেটা করতে পারেন, অবশ্যই জঙ্গলের কোনো জানোয়ারের কাজ হবে এটা। আমরা এখান থেকে কিছু পায়ের ছাপও পেয়েছি যা কিছুটা দূরত্বে যাওয়ার পর গায়েব হয়ে যায়। আমার মনে হয় এটা উড়ার মতো কোনো জানোয়ার যা হাঁটতেও পারে আবার উড়তেও পারে। কিন্তু মাল্ডার মিশেলের এই কথার সাথে একদমই এগ্রি করছিল না যে এটা একটা নর্মাল কেস। তার মতে এই কেসটা অনেক বেশি কমপ্লিকেটেড ছিল। এই জিনিসটাই সে তার কলিগদের সাথে ডিসকাস করে এবং তাদের বলে, এই কেসটা এর জন্যই কমপ্লিকেটেড কারণ জঙ্গলের যে কোনো জানোয়ার সবচেয়ে আগে কোনো দুর্বল জিনিসের উপর অ্যাটাক করে, কিন্তু ওরা মাইকেলের ছেলেকে ছেড়ে দিয়ে মাইকেলের উপর অ্যাটাক করেছে, তার মানে ওটা খুবই পাওয়ারফুল কোনো কিছু। মাল্ডার মিশেলকে বলে এসেছিল, যদি তোমাদের আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় তবে আমাদের কল করতে পারো, আমরা কাছেরই একটা হোটেলেই আছি। কিন্তু মিশেলের মনে হচ্ছিল অফিসাররা একটু বেশি ভাবছে, এটা খুব নর্মাল একটা কেস। এখানে অফিসার তার কলিগকে এটাও বলে, আমার মনে হয় এর পেছনে কোনো ক্রিয়েচারের হাত আছে এবং আমি এই সব কিছু জেনেই ছাড়বো, আর এর জন্য আমাকে মাইকেলের বাড়ি যেতে হবে যা খুবই কাছে। তারা এখন সেখান থেকে মাইকেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমাদের দেখানো হয় যে মাইকেলের ওয়াইফ তার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তারা কেউই ঘুমাতে পারছিল না কারণ তাদের কুকুরটি বাইরে তাকিয়ে বারবার জোরে জোরে গেউ গেউ করছিল। সে জঙ্গলের দিকে তাকিয়ে ডাকছিল। লুইসের মা তাকে বারবার চুপ করাতে বলছিল, কিন্তু সে থামছিল না। অবশেষে বিরক্ত হয়ে মাইকেলের ওয়াইফ কুকুরটিকে ছেড়ে দেয় এবং সে সাথে সাথেই জঙ্গলের দিকে ছুটে পালায়। উনি দেখতে চাচ্ছিল যে আসলে তাদের কুকুরটি গেল কোথায়। তিনি যখন কুকুরটির
পিছু নেন তখন হঠাৎ জঙ্গল থেকে কোনো একটা জিনিস এসে তাকে ভয় দেখায়। তিনি ওটাকে পুরোপুরি দেখতে পায়নি, কিন্তু ভয়ে সাথে সাথেই ঘরে ফিরে আসেন। তিনি তাড়াতাড়ি দরজা খুলে ঘরের ভেতরে ঢুকতে চাচ্ছিল, কিন্তু ততক্ষণে ঘরের দরজা তো লক ছিল। তিনি বারবার দরজা নক করতে থাকেন এবং তার ছেলেকে ডাকতে থাকেন। তার ছেলে তার গলার আওয়াজ শুনতে পায়, আর সে যখনই দরজা খুলতে যাবে তখনই তার সামনে সেই ক্রিয়েচারটি চলে আসে, যা এখন পর্যন্ত আমাদের দেখানো হয়নি। বাচ্চাটি সেই ক্রিয়েচার থেকে বাঁচতে দৌড়ে পালাতে শুরু করে এবং ওই সবকিছু চলার মাঝে সেই অফিসারের সাথে ধাক্কা খায়, যে চুপি চুপি তাদের ঘরের ভেতর ইনভেস্টিগেশন করার জন্য ঢুকেছিল। অফিসার বাচ্চাটিকে শান্ত করে এবং জিজ্ঞাসা করে, আসলে কি হয়েছে, এভাবে কেন দৌড়াচ্ছ? তখন বাচ্চাটি বলে যে সে সেখানে একটা ক্রিয়েচারকে দেখেছে। কেউ ওই বাচ্চা এবং তার মার কথায় বিলিভ করছিল না, কিন্তু অফিসারের মনে বিশ্বাস ছিল। তাই পরের দিন সে তার পুরো ইনভেস্টিগেশন টিমকে ওই বাড়িতে ডেকে নেয়। এখানে অফিসার মালডারকে তার পার্টনাররা এমনকি পুলিশ অফিসাররাও বোঝানোর চেষ্টা করে যে বাচ্চাটি অনেক স্ট্রেচের মধ্যে আছে, হয়তো সে নিজেই কিছু একটা দেখে আর অ্যাজিউম করে নিয়েছে। কিন্তু মালডার জানতো যে ওই বাচ্চাটি একদম সত্যি কথা বলছে। তখন মালডার বলে বাচ্চাটি বলছে যে সে একটা মানুষের মতো লম্বা ক্রিয়েচার দেখেছে, যার চোখগুলো ছিল লাল। আর এই দেখো, দরজার পাশে কারো পায়ের ছাপও আছে। ঠিক এমন পায়ের ছাপই আমরা জঙ্গলে দেখেছি। আর এই পায়ের ছাপগুলো কোনো জানোয়ারের নয়, আবার কোনো মানুষেরও নয়। এটা দেখে মিশেলও এখন বলে, আমারও এখন এটাই মনে হচ্ছে যে অবশ্যই এটা কোনো নতুন ধরনের জানোয়ার, যার ব্যাপারে আমরা কেউ জানি না, যা হাঁটতেও পারে আবার উঠতেও পারে, কারণ প্রতি কিছুটা দূরত্ব পরে এর পায়ের ছাপ উধাও হয়ে যায়। মিশেল বলে, জিনিসটা যাই হোক না কেন, আমরা জলদি যদি এটাকে ধরতে না পারি তবে এটা আর অনেক মানুষকে শিকার বানাবে। ফাইনালি মালডার কাউকে এমন পেয়েছে যে তাকে সাপোর্ট করছিল। মালডার এখন মিশেলের সাথে জঙ্গলের ভিতরে যাওয়ার ডিসিশন নেয়, আর সেই সাথে তারা এটাও ঠিক করে যে তারা একজন টেক ইঞ্জিনিয়ারকেও সাথে নিয়ে যাবে, কারণ এভাবে তো সেই ক্রিয়েচারটিকে দেখা যাচ্ছিল না। কিন্তু পৃথিবীর সব ক্রিয়েচারই টেম্পারেচার সেন্সি হয়, তাদের বডির টেম্পারেচার হাই থাকে। যেমনই এখানে ট্রেক টেম্পারেচারে কোনো কিছু পাস করবে, তার টেম্পারেচার তাদের ডিভাইস ডিটেক্ট হয়ে যাবে এবং তারা ওই ক্রিয়েচারকে ধরে ফেলতে পারবে। মিশেল সবাইকে বলে, আমাদের একসাথে থাকতে হবে, কোনো অবস্থাতেই এদিক ওদিক যাওয়া যাবে না, কারণ এটা খুবই ভয়ঙ্কর জঙ্গল। জঙ্গলে আগে বাড়ার সময় মিশেল অনেকগুলো সাদা পাথর নিয়েছিল, যা সে জায়গায় জায়গায় রেখে যাচ্ছিল যাতে ফেরার সময় তারা রাস্তা ভুলে না যায়। কিন্তু তখনই আমাদের একটা অদ্ভুত হাত দেখানো হয়, যা গিরগিটির মতো রং পাল্টাচ্ছিল। ওটা যখন পাতার উপর যাচ্ছিল তখন তার হাত পাতার মতো রং হয়ে যাচ্ছিল, আর কাঠের পাশে থাকলে হাত কাঠের রঙের হয়ে যাচ্ছিল। আর সেই হাত এখন মিশেলের রাখা প্রতিটি পাথর সরিয়ে দিচ্ছিল, যেন সে নিজেই এই সব মানুষকে এখানে আটকে রাখার জন্য একটা ট্র্যাপ বানাচ্ছিল। আর এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি যে ওই গিরগিটির মতো ক্রিয়েচারটি শুধু ভয়ঙ্কর নয়, বরং অনেক বেশি চালাকও। আর তার হাত দেখে আন্দাজ করা যায় যে তার বডি প্রায় মানুষের মতোই। এখন জঙ্গলে আগে বাড়ার সময় তাদের হিট ডিটেক্টরে কিছু একটা ডিটেক্ট হয়। 30 মিটার দূরত্বে তারা তাদের হিট ডিটেক্টরের ভেতর দুইটি ক্রিয়েচারকে দেখতে পায়, যাদের বডি হিট ডিটেক্টর ও একদম মানুষের বডির মতোই দেখাচ্ছিল। আর তারা তখন অবাক হয়ে যায় যখন জানতে পারে যে এই জায়গায় একটা নয় বরং দুটো ক্রিয়েচার আছে, যারা আলাদা আলাদা ডিরেকশনে পালাচ্ছে। তারা যে কোনো মূল্যে ওই ক্রিয়েচারকে ধরতে চাচ্ছিল। মিশেল আর তার এক পার্টনার অন্য ডিরেকশনে দৌড়াতে শুরু করে, অন্যদিকে এফবিআই অফিসার আর টেক ইঞ্জিনিয়ার আলাদা ডিরেকশনে দৌড়াতে শুরু করে। খুব তাড়াতাড়ি ওই দুই গ্রুপ একে অপর থেকে অনেক দূরে চলে যায়। তারা যখন সেখানে ওই ক্রিয়েচারকে খোঁজার চেষ্টা করছিল তখনই হঠাৎ মিশেলকে কেউ একজন নিচে টেনে নেয়। মিশেলের পার্টনারের মুখ তখন অন্যদিকে ছিল, তাই সে দেখতে পায়নি, কিন্তু সে বিপদটা টের পেয়েছিল। মিশেলের গায়েব হতেই তার পার্টনার প্রচন্ড প্যানিক হয়ে যায়। সে জোরে জোরে আওয়াজ দেয় এবং মালডার আর টেক অফিসারকে ডেকে নেয়। আর সে যখন তাদের জানায় যে মিশেল উধাও হয়ে গেছে, তখন তারাও আরো বেশি প্যানিকড হয়ে যায়। এই সব কিছু দেখে এফবিআই অফিসার বলে, আমি যতটুকু ভেবেছিলাম এই ক্রিয়েচার তার চেয়ে অনেক বেশি চালাক আর ভয়ঙ্কর। ও আমাদের মধ্যে কোনো দুর্বলকে টার্গেট করেনি, বরং সবচেয়ে আগে মিশেলকে টার্গেট করেছে, কারণ ও জানে যে মিশেল এই জঙ্গলের পথ চেনে। ওই আমাদের এই জঙ্গল থেকে বের করতে পারত, আর ওই আমাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রংও ছিল। টেক ইঞ্জিনিয়ার এই সব কিছু দেখে আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে অফিসারকে বলে যে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। অন্যদিকে অফিসারের মনে হচ্ছিল যে তাদের মিশেলের জীবন বাঁচানো উচিত, কিন্তু যেহেতু অফিসারের বাকি দুইজন পার্টনার খুব ভয় পেয়ে গিয়েছিল,
তাই অফিসার তাদের এখান থেকে বের করার সিদ্ধান্ত নেয়। তাদের কথা মেনে নিয়ে মাল্ডার এখন জঙ্গল থেকে বের হতে শুরু করে। আর যাওয়ার পথে তারা ক্রিচার সম্পর্কে আলোচনা করতে করতে এগোয়। তার কলিগ কোশ্চেন করে আসলে এটা কি জিনিস। তখন অফিসার জানায় হয়তো তোমরা বিলিভ করবে না, কিন্তু এটা অনেক পুরনো একটা গল্প। বহু বছর আগে এখানে কিছু ক্রিয়েচার থাকতো যারা জানোয়ারদের মেরে ফেলতো। ওই ক্রিয়েচার গুলো মানুষ থেকেই তৈরি হয়েছিল এবং সবাই তাদের ভয় পেত। আর আমার মনে হয় এই ক্রিয়েচার গুলোই এখন এই জঙ্গলে আছে। এখানে রাস্তার দিকে নজর রাখছিল সেই টেক ইঞ্জিনিয়ার। ওই টেক ইঞ্জিনিয়ার যখন বাইরে যাওয়ার কোনো পথ খুঁজে পায় না, তখন সে কনফিউজড হয়ে যায় এবং বিরক্ত হয়ে সবাইকে বলে মিশেল এখানে যে পাথরগুলো রেখেছিল সেগুলো গায়েব হয়ে গেছে, আর আমি আপনাদের এখান থেকে বের করতে পারছি না। এরই মাঝে তাদের মধ্যে আবারও তাদের ডিভাইসটি বেজে ওঠে এবং জানা যায় যে এই মুহূর্তে তাদের সামনেই কোনো ক্রিয়েচার আছে যা তারা চোখে দেখতে পারছিল না। মাল্ডার খুব সাবধানে ওই ক্রিয়েচারের উপর নজর রাখছিল। সে ওটাকে মারতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয় এবং তাড়াতাড়ি ক্রিয়েচারটি তাদের চোখের আড়াল হতে সাকসেসফুল হয়। মাল্ডার টেনশন নিয়ে তার কলিগকে দেখে, আর তারা যখন ফিরে যাওয়ার চেষ্টা করে তখন তারা আরো বেশি টেনশনে পড়ে যায়, কারণ এখন তারা জানতে পারে যে টেক ইঞ্জিনিয়ারকেও সেই ক্রিয়েচার উধাও করে নিয়ে গেছে। তারা আরো বেশি ঘাবড়ে যায় আর নিজেদের ওই সবাইকে বাঁচানোর জন্য কোনো প্ল্যান করার আগেই কেউ একজন মাল্ডারকে পা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কলিগ ঘাবড়ে গিয়ে ঠিক সেই ডিরেকশনে দৌড়ায় এবং সে ক্রিয়েচারটিকে হালকা দেখতে পায়। মাল্ডারকে বাঁচানোর জন্য সেই ক্রিয়েচারের উপর ফায়ার করতে শুরু করে। এতে সে ক্রিয়েচারটিকে মারতে না পারলেও এইটুকু হয় যে ক্রিয়েচারটি মাল্ডারকে ছেড়ে সেখান থেকে পালাতে বাধ্য হয়। কলিগ ফায়ার করার কারণে মাল্ডারের কাঁধেও খুব বাজেভাবে আঘাত হয় আর জঙ্গলে তখন রাত হয়ে গিয়েছিল। মাল্ডার তার কলিগকে বলে আমি ইনজুর্ড, আমি জেগে থাকতে পারবো না, কিন্তু তোমাকে জেগে থেকে পুরো রাত পাহারা দিতে হবে। কলিগ রাজি হয়ে যায় এবং তারা রাত্রি ওই জঙ্গলে কাটায়। সকালে যখন মাল্ডারের ঘুম ভাঙে তখন সে দেখে যে তার কলিগ তার পাশে নেই। সে খুব টেনশনে পড়ে যায়, কারণ এখন তার মনে হচ্ছিল যে সে নিশ্চয়ই ওইখানে সেই ক্রিয়েচারগুলোর শিকার হয়ে গেছে, কিন্তু আসলে তেমন কিছু ছিল না। সে কেবল তাদের খাবার ও পানির ব্যবস্থা করার জন্য জঙ্গলে গিয়েছিল। এটা দেখে মাল্ডারের মুখে হাসি ফিরে আসে। যাই হোক, কলিগ যখন তার জোগাড় করা কিছু খাবার আর পানি নিয়ে আসছিল তখনই হঠাৎ তার জোরে চিৎকার করার আওয়াজ শোনা যায়। মাল্ডার দৌড়ে যায় তখন সে যে একটা গর্তের ভেতর পড়ে। মাল্ডার যখন সেই গর্তের ভেতর তাকায় তখন সে একদম অবাক হয়ে যায়। সেই গর্তের ভেতর তার সমস্ত পার্টনাররা জীবিত ছিল, আর সেখানেই সেই ক্রিয়েচারটিও ছিল যে এই সমস্ত মানুষদের শিকার করে এখানে এনে জমিয়ে রেখেছিল। এর আগে ক্রিয়েচারটি তাদের দুজনের সাথে কিছু করত। মাল্ডার কোনো টাইম ওয়েস্ট না করে প্রথমে তার গান গর্তের ভিতর ফেলে দেয় এবং তারপর নিজেও গর্তের ভিতর লাফ দেয়। মাল্ডার আর তার কলিগ দুজনেই জলদি সেই ক্রিয়েচারের উপর ফায়ার করে এবং অবশেষে সে মারা যায়। তার মৃত্যুর পর আমাদের সেই ক্রিয়েচারটিকে পুরোপুরি দেখানো হয়। ওটা দেখতে একদম মানুষের মতোই ছিল, তার বডি মানুষের মতো ছিল, তার পাঁজর ছিল, মুখ ছিল, নাক ছিল, সবকিছুই ছিল, কিন্তু বাইরে থেকে তার স্কিন ছিল কোনো গাছের কাঠের মতো। একে মানুষ বলা যাবে কিনা যাবে না ওরাও বুঝতে পারছিল না। তারা বডিটি খুব মন দিয়ে দেখছিল। তার বডি থেকে একদম মানুষের মতোই রক্ত বের হচ্ছিল। তারা কিছু বুঝে ওঠার আগেই ওই জঙ্গলে এফবিআই এর রেস্কিউ টিম চলে আসে, যারা সবাইকে উদ্ধার করতে চেয়েছিল। জলদি এফবিআই এর লোকজন সেই গর্তটি খুঁজে পায় এবং ভেতরে যায়। এরা সবাই ফেসেছিল আর সবাইকে রেস্কিউ করে নেওয়া হয়। এখানে মাইকেলকে জীবিত দেখে তার ফ্যামিলিও খুব খুশি হয়। সেখানে সেই ক্রিয়েচারের ডেড বডিও তুলে নেওয়া হয় এবং এফবিআই এর লোকজন সেটার উপর রিসার্চ করার জন্য ডেড বডিটি নিজেদের সাথে নিয়ে যায়। এখন মাল্ডারের পার্টনার তাকে কোশ্চেন করে, তুমি কি ক্রিয়েচারদের ব্যাপারে কিছু জানো? তখন সে বলে, হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম। এগুলো আসলে কিছু রাশিয়ান ক্রিয়েচার এবং এই গল্প 1000 বছর পুরনো। সে বলে যে রাশিয়ার মানুষ বিশ্বাস করত এই জঙ্গলে একটা ফাউন্টেন অফ ইউথ আছে, যার পানি পান করলে মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে। সে বলে অনেকেই ধারণা করেছে যে তারা ফাউন্টেন অফ ইউথ পেয়ে গিয়েছিল এবং অনেকে তার পানিও পান করেছিল, কিন্তু যারা পানি পান করেছিল তারা এটা জানতো না যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হয়। তারা দীর্ঘ জীবন তো পেয়েছিল, কিন্তু তাদের বাইরের বডি আর মানুষের মতো ছিল না। তারা বাইরে থেকে কাঠের মতো দেখতে হয়ে গিয়েছিল, কিন্তু ভেতর থেকে মানুষই ছিল। নিজেদের অস্তিত্ব লুকানোর জন্য তারা এই জঙ্গলে থাকার ডিসিশন নেয়, আর সাধারণ মানুষ তাদের মনস্টার মনে করতে শুরু করে এবং তাদের শিকার করে। নিজেদের বাঁচানোর জন্য সেই ক্রিয়েচার গুলো তখন মানুষের থেকে দূরে এবং মানুষদের মারতে শুরু করে। এই ধারা বছরের পর বছর ধরে চলতে থাকে।
যদি কোনো মানুষ ওই ক্রিয়েচারদের দেখে ফেলে তবে ক্রিয়েচারটি সেই মানুষটিকে মেরে ফেলে। আর আজও জঙ্গলে এমন অনেক ক্রিয়েচার লুকিয়ে আছে। এই ক্রিয়েচারগুলো হাজার বছর ধরে বেঁচে আছে এবং যদি কেউ তাদের এই জায়গায় আসে তবে তারা তাকে মেরে ফেলে। এই সব কথার মাঝেই মাল্ডারের হঠাৎ মনে পড়ে যে এই সময় তার কলিগ হয়তো হোটেল রুমের ভেতরে যাচ্ছে এবং সেও সেই ক্রিয়েচার দেখেছিল। অবশ্যই ক্রিয়েচারগুলো তাকেও মেরে ফেলবে, তাই সে দৌড়ে সেই হোটেল রুমে যায় এবং কলিকে তাড়াতাড়ি ওখান থেকে বের করে নিয়ে আসে। আপাতত সেখানে পৌঁছানোর পর মাল্ডার কিছু দেখতে পায় না, তবুও সে কলিককে নিয়ে ওখান থেকে বের হয়ে যায়। আর যাওয়ার সময় আমাদের বেডের নিচে দুটো জলজলে চোখ দেখানো হয়, যার মানে ছিল মাল্ডার ঠিক ধারণা করেছিল ক্রিয়েচারটি ওদের মারতেই এসেছিল, কিন্তু মাল্ডারের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার কারণে সে নিজের এবং তার কলিগ দুইজনেরই জীবন বাঁচাতে পেরেছিল। এখন মাল্ডার কলিগকে নিয়ে ওই রিস্কি টাউন থেকে অনেক দূরে চলে যায়, যাতে তাদের লাইফ সবসময়ের জন্য সেফ থাকে। আর এইভাবেই তাদের দেখতে দেখতে গল্পটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।